রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। মালদাতে চীনা নাগরিকের গ্রেফতারে একের পর এক প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নগুলোই আজ আমার অগ্নিবাণ হয়ে থাকবে, অনির্বাণের অগ্নিবাণে। যে চীনা নাগরিক গ্রেফতার হলেন তিনি এক কথায় বলতে গেলে রাজধানীর নাকের ডগায় বসে 8 কোটি টাকার একটি হোটেল কিনেছিলেন আর্থিক প্রতারণার টাকায় এদেশের মানুষকে সর্বশান্ত করে চিটফান্ডের কারবার ফেঁদে। আর এই চিটফান্ডের কারবারের সূত্রে আসা এদেশের মানুষের নথিপত্র জালিয়াতি করে এক কথায় বলতে গেলে যা পেরেছেন তাই করেছেন হান জুয়েই। শুধু তাই নয়, এদেশের মানুষের এই নথিপত্র ব্যবহার করে দেশ বিরোধী কার্যকলাপেও কাজে লাগানো হয়েছে এবং সেই উদ্দেশ্যে নথিপত্রগুলি জোগাড় করা হয়েছিল, সংগ্রহ করা হয়েছিল। চিটফান্ডের ব্যবসায় সেই নথিপত্র কাজে লাগানোর পর পরবর্তী সময়ে সেই নথিপত্র ব্যবহার হয়েছে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করার কাজে এবং সেই ষড়যন্ত্রের প্রয়োজনে এই নথিপত্রকে ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে গেলে গুপ্তচর বৃত্তি তো বটেই, একই সঙ্গে দেশ বিরোধী কার্যকলাপ। অর্থাৎ মালদায় একজন সাধারণ চীনা নাগরিকের অবৈধভাবে দেশে ঢুকে পড়া থেকে যে ঘটনা শুরু হয়েছিল, আমরা প্রথম দিন রিপাবলিক বাংলায় বলেছিলাম এর শেষ দেখে ছাড়বো। আর সত্যি সত্যি বলতে গেলে আজকে পর্যন্ত এর শেষ তল খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপাবলিক বাংলার একটি বিশেষ প্রতিবেদন। জাল নোটের করিডর হিসেবে পরিচিত মালদহ, এবার সেই মালদহের কালিয়াচকে ভারত বাংলাদেশ সীমান্তে ধৃত চীনা নাগরিক হান জো। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ, ধৃতকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। আমরা ইন্টারোগেট করব কি উদ্দেশ্যে বা কিভাবে ও এই আমাদের বর্ডার সীমানা পর্যন্ত পৌঁছায়, অ্যান্ড অ্যাজ পার যে আছে ইনভেস্টিগেশন আমরা ফার্দার করব। অভিযুক্তকে জেরা করে যে তথ্য উঠে এসেছে তাদের রীতিমতো চক্ষু চড়ক কাজ গোয়েন্দাদের। মালদহ থেকে চিটফান্ড ব্যবসার আড়ালে গুপ্তচর বৃত্তি করত। শুধু তাই নয়, গত 2 বছরে ভারত থেকে প্রায় 1300 সিম কার্ড চীনে পাচার করেছে অভিযুক্ত। অল্প সময়ে দ্বিগুণ সুদের প্রতিশ্রুতি দিয়ে চিটফান্ড ব্যবসা, রাজ্যের বাসিন্দাদের নামে ভুয়ো কোম্পানি, চিটফান্ড কোম্পানি ডিরেক্টর পদের প্রলোভন, ব্যবসার আড়ালে চরবৃত্তি, ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র, কেন্দ্র রাজ্যের নজর এড়িয়ে এদেশে তথ্য পাচার, চরবৃত্তির কাজে নামানো হয় ভারতীয়দের। হান জোয়ের বিরুদ্ধে আগে একাধিক মামলা করেছিল উত্তরপ্রদেশ পুলিশের এটিএস। হান দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশ পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল। ধৃত চীনা গুপ্তচরকে শুক্রবারই জেরা করে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। জেরায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত 2 বছরে পাচার 1300 সিম কার্ড। গুরুগ্রামের এক হোটেলের মালিক তিনি। হোটেলে তার কয়েকজন পরিচিত ছিল, তারা চীন থেকে এসেছিল। কয়েকজন ভারতীয়কে চাকরি দিয়েও রাখা হয়। আর্থিক প্রতারণার টাকায় গুরুগ্রামে হোটেল কেনে হান। 8 কোটি টাকায় হোটেল কেনা হয়। গোটা বিষয়টিতে জড়িত তাঁর স্ত্রীও। ধৃতকে জেরা করে বেশ কিছু সামগ্রী, ল্যাপটপ, বিদেশি সিম কার্ডও উদ্ধার হয়েছে। এদিন অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জিনিসটা কি আছে, ওর পাসপোর্টও ভ্যালিড আছে, ওর ভিসাও ভ্যালিড আছে বাংলাদেশে, ঠিক আছে। তারপরে ওখানে যে পিওটা আছে, যেদিকে ওকে ধরেছে ওখানে কিছু ফেন্সিং নাই, তো ও বুঝতে পারলো না এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ। ও ঘুরতে ঘুরতে ছবি তুলতে ঢুকে গেছে, তো বিএসএফ ওকে ইন্টারসেপ্ট করে ওকে অ্যারেস্ট করে। এই ঘটনায় স্বভাবতই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে গোয়েন্দা নজরদারি নিয়েও। মালদহ থেকে রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজ অনির্বাণের অগ্নিবাণে আলোচনা করবো। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি, আমার সঙ্গে রয়েছেন শতরূপা, বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন অভিষেক মিত্র, সাইবার এক্সপার্ট, এবং আমার সঙ্গে রয়েছেন সম্পূর্ণা গোস্বামী, রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি 4 জনের কাছে যাব কথা বলতে, এবং 4 জনের সঙ্গে এই বিতর্কে অংশগ্রহণের আগে আজকে প্রশ্নবান যা সাজিয়ে রেখেছি আমার অতিথিদের জন্য এবং এই আজকের বিতর্কের জন্য। অনির্বাণের অগ্নিবাণ 1, নয়াদিল্লির নাকের ডগায় চীনা সম্পত্তি কার ব্যর্থতায়? গুরুগ্রামে 8 কোটি টাকার হোটেল কিনে বসেছিল হান জুয়েই, কিভাবে কিনল? অগ্নিবাণ 2, অ্যাপ আটকানো হচ্ছে কিন্তু তাতে কি চীনা নাশকতা আটকানো যাচ্ছে? অ্যাপ আটকালেই চীনা নাশকতা আটকানো যাবে? হান জুয়ের মতো সাইবার এক্সপার্ট কি আটকানো যাবে? অগ্নিবাণ 3, চিটফান্ড তদন্ত আর চীনা চিটফান্ড এদেশে একই সঙ্গে চলছে। আমরা জানি সারদা কাণ্ডে তদন্ত চলছে এবং সেই সূত্রে আরও অনেকগুলি চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই, মামলাগুলিকে একসঙ্গে করে। আর তার মাঝেই
হানের মতো লোকেরা চিট ফান্ডের ব্যবসা করে এদেশের মানুষকে সর্বশান্ত করে এদেশেই সম্পত্তি কিনে বসছে একজন চীনা নাগরিক হিসেবে। ভারতের সম্পত্তি, ভারতের নাগরিককে সর্বশান্ত করে। আমি আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আলোচনায় যাব। একেবারে প্রথমে আমি যাব শতরূপার কাছে। শতরূপা, আমি শেষ যে কথাটি বললাম অগ্নিবাণে, সারদা নারদার তদন্ত চলছে আমরা জানি। আমি নারদার প্রসঙ্গে আসছি না, সারদার তদন্ত এবং সারদার সূত্রে অন্য চিট ফান্ডের তদন্ত, সিবিআই তদন্ত করছে। আর তার ফাঁকেই চীনা নাগরিক হান জুই, আমি জানি না আর কতজন আছেন মধ্যে, কিন্তু তাদের এই চিট ফান্ডের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে এদেশের মানুষকে সর্বশান্ত করাও চলছে। আর সেই টাকায় আবার এদেশেই চীনা নাগরিক সম্পত্তিও কিনে ফেলছে। অনির্বাণ, প্রথমত তোমার শোতে প্রথমবার আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত সেন্সিটিভ একটা ইস্যুকে এত তাড়াতাড়ি ধরে এবং এত ভালো করে ব্রডকাস্ট করা, আমি দেখছিলাম, রিয়েলি রিমার্কেবল। কংগ্রাচুলেশন আপনাদের। তবে যে তদন্তটা চলছে সে নিয়ে আমার বিশেষ কিছু বলা উচিত আমি জানি না, তার সত্ত্বেও তোমাদেরই চ্যানেলে যাচ্ছি। প্রথমত 2010 সালে এই হান লোকটা ভারতবর্ষে ঢোকেন। 2010 সালে নয়াদিল্লিতে ছিল, নয়াদিল্লির নাকের ডগায় তো বটে, কিন্তু নয়াদিল্লিতে সরকার কিন্তু বিজেপি ছিল না। এজন্য এই কেন্দ্রীয় সরকারকে আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে, আপনার অডিও যদি আমরা পরিষ্কার পাচ্ছি, আমার ইচ্ছে থাকবে আপনার ভিডিওটাকে প্রপার ওয়েতে আসার পর আমি আপনার সঙ্গে কথা বলবো। ততক্ষণ আমি বাকিদের সঙ্গে কথা বলে আমি দীপাঞ্জন বাবুর কাছে যাই। দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, এদেশকে রক্ষার কাজে যারা নিযুক্ত থাকেন তাদেরই একজন আপনি, অত্যন্ত গর্বের সেই কাজ। কিন্তু এদেশের সাধারণ নাগরিক স্বাভাবিকভাবেই এতখানি সুরক্ষিত নন প্রত্যেক দিন, এবং তারা কতটা অসুরক্ষিত সেটা বোধহয় হানজুয়ের ঘটনা দেখিয়ে দিচ্ছে। আমার বা আমার মতো আম আদমির প্যান কার্ড, আধার কার্ডের তথ্য অতি সহজে চলে যাচ্ছে এদের হাতে। 1300 ভারতীয় সিম, অর্থাৎ ভারতীয় টেলিকম কোম্পানি, ভারতে অপারেট করে এমন টেলিকম কোম্পানির সিম চলে গিয়েছে চীনে। ফোন আসছে চীন থেকে, আমার আপনার মতো সাধারণ আম আদমি নাগরিক তারা সেই ফোনটা রিসিভ করছেন ভারতীয় নাম্বার থেকে, ভাবছেন ভারত থেকেই ফোন আসছে, এবং তারপরে অবহেলায় বা অক্লেশে নিজের যাবতীয় নাগরিক তথ্য শেয়ার করছেন। হয়তো এমনি এমনি নয়, হয়তো কিছুটা লোভের বশে পড়েই, হয়তো কিছুটা বাড়তি উপার্জনের আশাতেই, তাতে একদিকে সর্বশান্ত হচ্ছেন, আরেকদিকে দেশের সিকিউরিটি কম্প্রোমাইজড হচ্ছে। দীপাঞ্জন, প্রশ্নটা আরেকবার আপনি রিপিট করবেন, মানে শেষ পোর্শনটা। একদিকে সাধারণ মানুষ লোভের ফাঁদে পড়ে নিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য, যা দেশের বাইরে কোনোভাবেই যাওয়া উচিত না, এবং দেশের সর্বোচ্চ এজেন্সিগুলোর এবং তার নিজের বাইরে কারোর জানার কথা না, এবং এজেন্সি জানলেও নিতান্ত তদন্তের প্রয়োজনে বিশেষ কোনো কারণে জানতে পারে আদালতের মাধ্যমে, তেমন তথ্য চলে যাচ্ছে একেবারে অবহেলায়, অনাদরে বিদেশের হাতে অনায়াসে চলে যাচ্ছে। আর একই সঙ্গে সর্বশান্ত হচ্ছেন এদেশের নাগরিক, আর এদেশের সিকিউরিটিও কম্প্রোমাইজড হচ্ছে। দেখুন, আপনি যদি এইভাবে দেখেন, এই হানকে আমি কোনো ধর্তব্যের মধ্যেই আনছি না। আজকের ভারতবর্ষে যদি বলেন তাহলে চীনের ইনভেস্টমেন্ট রয়েছে ভারতবর্ষের টপ 30টা স্টার্ট আপ কোম্পানির মধ্যে, এবং মোটামুটি তর্কাতীত ভাবে 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে, আর তর্কযোগ্য ভাবে 5 থেকে 6 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে। আপনি যদি ইনভেস্টমেন্ট লিস্ট গুলো দেখেন, অধিকাংশই কিন্তু ইনফরমেশন টেকনোলজি অথবা সার্ভিস রিলেটেড। খুব কম ইনভেস্টমেন্ট কিন্তু চায়না আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বা ম্যানুফ্যাকচারিং এ করেছে। 1। 2 নম্বর, এই যে আপনি প্রশ্নটা করলেন, যে কথাটা বললেন যে 1300 সিম কার্ড চলে গেছে, এটা একটা ভয়াবহ ব্যাপার। আমি এটা জানতে চাইছি আমাদের রাজ্য সরকারগুলোর কাছ থেকে, আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, কারণ যতটুকু আমার কাজের অভিজ্ঞতা থেকে বলেছি, আমি বহু বছর এজেন্সিতে কাজ করেছি অ্যাপার্ট ফ্রম এনএসজি। এজেন্সিগুলো কিন্তু যথেষ্ট সতর্ক থাকে, এবং স্টেটের এজেন্সিগুলোর সঙ্গে, ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর সঙ্গে আইবি যথেষ্ট ওয়েল কানেক্টেড থাকে। সেখানে গ্যাপটা কোথায় হবে? একটা মানুষ, একজনের কাছে 1300 সিম কার্ড। আপনি ভাবতে পারছেন যে ভারতবর্ষে কত হাজার এরকম লোক রয়েছেন যারা অসৎ উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসেছে, সেটা চায়না থেকে আসুক বা পাকিস্তান থেকে আসুক বা বাংলাদেশ থেকে আসুক।
আপনি যদি একটা অঙ্কের হিসাবেও ধরবেন তাহলে কিছু না হোক 20, 25, 30 হাজার ভারতবর্ষের সিম কার্ড বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন লোকের কাছে রয়েছে এবং সেগুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। তো যেখান থেকে সিম কার্ডটা ইস্যু হচ্ছে সেই জায়গাগুলোতে আমি তো আজ পর্যন্ত কোনো খবরের কাগজে দেখিনি, কোনো খবর পাইনি বা আমার নিজস্ব সোর্সেও শুনিনি যে যারা এই সমস্ত সিম কার্ড গুলো দিচ্ছে উইদাউট প্রপার ভেরিফিকেশন, প্রপার ডকুমেন্টেশন, এরকম কোনো লোকের বিরুদ্ধে কোন রকম আইনি কার্যকলাপ নেওয়া হয়েছে। এটা অত্যন্ত কঠোরভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত, কারণ এটা একটা ভয়াবহ দিক একটা খুলে দিচ্ছে। আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা নিঃসন্দেহে একটা জায়গাতে কম্প্রোমাইজ হচ্ছে। আমার পুরো বিশ্বাস রয়েছে এজেন্সিগুলোর উপরে যে এজেন্সিগুলো ঠিকঠাকই পদক্ষেপ নেবে, কিন্তু এটা তো সম্ভব নয় যে আপনি ক্রমাগত অনিয়ম করে যাবেন আর ডাক্তারের উপর প্রেশার ক্রিয়েট করবেন, ডাক্তার আপনাকে সুস্থ করে দেবে। আপনি ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছেন, এখানে ডাক্তারের রোলটা কিন্তু আইবি, কিন্তু আইবির কথা যদি আমরা না শুনি, লোকাল স্টেট পুলিশ যদি অ্যাক্ট না করে, সাধারণ মানুষ যদি সতর্ক না হয়, যেটা আপনি বলছেন অনাদরে অবহেলায় ইনফরমেশন দিয়ে দিচ্ছে, লোভে পড়ে দিয়ে দিচ্ছে, এটা তো এজেন্সিগুলোর পক্ষে সম্ভব নয় আর সবসময় সরকারের পক্ষেও সম্ভব নয়। And I would like to thank you, your channel, যে আপনারা অ্যাটলিস্ট ন্যাশনাল সিকিউরিটি নিয়ে একটা পাবলিক অ্যাওয়ারনেস এর কাজ করছেন। এটা খুব দরকার, অত্যন্ত দরকার, কারণ এটা নিয়ে কোনো কথাই হয় না আজকাল। আর যদি হয়ও, ন্যাশনাল সিকিউরিটিটাকে লোকে খুব হেলা ফেলার ব্যাপারে কেউই আজকাল ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলছে। আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। ন্যাশনাল সিকিউরিটির যে প্রপার স্যানিটি সেটা দেওয়া উচিত এবং এটা নিয়ে দেশ জুড়ে একটা বিতর্ক হওয়া উচিত। ন্যাশনাল সিকিউরিটির জন্য, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভারত সরকার কোন কোন জায়গায় পদক্ষেপ করতে পারে, কোথায় সো কল্ড আমাদের ফেডারেল স্ট্রাকচার নিয়ে আলোচনায় বসা যেতে পারে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে গেলে স্টেট গভর্নমেন্ট গুলো ওই ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত, এই একটা অজুহাত নিয়ে চলে আসে। এগুলো আমাদের নিজস্ব নিঃসন্দেহে এগুলোকে আমাদের খুব ক্লারিফাই করতে হবে, এগুলো আমাদের খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা করতে হবে। নো ডাউট খুব বড় বিপদ সামনে আছে। যে প্রশ্ন নিয়ে কথা বলছিলাম, অনেকগুলো প্রশ্ন তার সঙ্গে অ্যাকচুয়ালি জুড়ে গেল দীপাঞ্জন বাবু কথার সূত্রে। ফেডারেলিজমের কথা, সেন্ট্রাল এজেন্সির ইনপুট নিয়ে স্টেট এজেন্সিগুলো যথাযথভাবে অ্যাক্টিভ হয় কিনা, আমরা সাধারণ মানুষ নাগরিকের কর্তব্য পালন করি কিনা, লোভের ফাঁদে পা দেওয়া। কিন্তু একই সঙ্গে আমি আমার এই মূল প্রশ্নটাকে জুড়ে রাখবো। দেশ জুড়ে চিটফান্ডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই, আর একই সঙ্গে একজন চীনা নাগরিক তিনি এসে চিটফান্ডের ব্যবসা করে এদেশের মানুষকে সর্বশান্ত করে তাদের টাকায় এদেশেই সম্পত্তি কিনছেন বেনামে, এদেশের মানুষেরই তথ্য বা প্রমাণপত্র নথিপত্র জালিয়াতি করে, ফোর্জারি করে, আর সেই টাকা শুধু চীনে নিয়ে যাচ্ছেন না, সেই টাকা এদেশের বিরুদ্ধে নাশকতামূলক কাজে পর্যন্ত লাগানো হচ্ছে। অনির্বাণ, আমি সরি, আমার ভিডিওটা অফ হয়ে গেছিল, এইসব নেটওয়ার্কের দরুদ আমি বুঝতে পারি না অনেক সময়। আচ্ছা, যে কথাটা হচ্ছে যে 2010 সালে এই লোকটা প্রথম নাকি গুরুগ্রামতে এসেছিল এবং সেই সময় কিন্তু বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল না প্রথমত, কিন্তু আমাদের দায় এখানে যায় না, তার কারণে 2014 থেকে আমরা আছি এবং তোমরা যদি তোমরাই তদন্ত করেছো এই ছেলেটাকে নিয়ে, সরি চাইনিজ লোকটাকে নিয়ে, এবং যা তদন্ত এখনো অবধি যা উঠে আসছে, আমি আই এম ভেরি সরি, আমি বাকি কথাগুলো শুনতে পাইনি, কিন্তু তোমাদের ইনফরমেশনের উপর বেস করে আমি যেটা আমার মনে হচ্ছে যে ইউপিতে যখন ওর দেখলো চাইনিজ লোকটা যে হি ইজ নট ভেরি সেফ, তদন্ত তার মানে অবভিয়াসলি শুরু হয়ে গেছে। ইউপি পুলিশ কিন্তু তার অলরেডি তার পেছনে ছিল, তার মানে ডেফিনেটলি সেন্ট্রাল এজেন্সিরা জানতো। এবং এই চাইনিজ লোকটা দেখলো যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে মামার বাড়ির আবদার ছেড়ে দিন, পিসির বাড়ির আদর তো ডেফিনেটলি পাওয়া যাবে, সেজন্য সে এসে এখানে ঘাঁটি ঘুরলো এবং সে যথারীতি এতগুলো সিম, যেটা আপনি ভালো করে জানেন ওয়েস্ট বেঙ্গল বর্ডারে স্পেসিফিক্যালি, মানে এটা ঢালাও করে সুন্দর ব্যবস্থা আছে। আপনি ভোটার আইডি, আপনার বিভিন্ন রকম আইডেন্টিটি, যত রকম সিম সম্ভব আপনারা মানে চাইলেই হয়ে যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু 2018-19 সাল থেকে যে আধার কার্ড শুরু করেছে এবং আধার কার্ড লিংক করার প্রতিটা জিনিস, আপনি যা করতে চাইবেন, আপনি নতুন সিম নিন কি আপনি যে কোনো কাজ করতে যান, আপনার ব্যাংকের সঙ্গে এনিথিং, আপনার আধারের লিঙ্কটা লাগে, আধারের নাম্বারটা ভালো করে জানেন, আধারটা লিঙ্ক করতে লাগে। তো আই থিঙ্ক সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দিস ইজ আ ভেরি বিগ স্টেপ। ইনফ্যাক্ট এই ধরলো কিন্তু ফাইনালি, এই যে আপনারা যেটা দেখাচ্ছেন চ্যানেলে,
ধরলো কিন্তু ফাইনালি বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এইখানে কেন্দ্রীয় সরকার কিন্তু চুপ করে বসে নেই। হ্যাঁ, ডেফিনেটলি এই মুহূর্তে আপনারা ফোকাসে এনেছেন, আপনাদের বাহবা মানে আমি বারবার দিতে চাই, কংগ্রাচুলেশনস টু ইউ। কিন্তু এটা আপনাদেরই তদন্তে উঠে আসছে যে সেন্ট্রাল এজেন্সি গুলোই কিন্তু কাজ করছে। এতক্ষণে ভিডিওটা অন হলো, আমার পূর্ববর্তী বক্তা যেটা বলছিলেন একেবারেই শতরূপা, আমি আবারও আপনার ভিডিওতে কিছু প্রবলেম হচ্ছে। আমি এই সুযোগে আমি চলে যাব অনুপম ব্যানার্জির কাছে, গ্রুপ ক্যাপ্টেন এবং প্রাক্তন মুখপাত্র ইন্ডিয়ান এয়ারফোর্সের আমার সঙ্গে রয়েছেন। আমি অনুপম বাবু, অত্যন্ত গুরুতর কিছু সূত্র আমরা এই হানজুয়ের তদন্ত সূত্রে বা যা পেয়েছি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে, পুলিশ যা বলেছেন প্রেস কনফারেন্স করে এবং বিভিন্ন সূত্র মারফত এর জিজ্ঞাসাবাদের ফলে যা উঠে আসছে তার থেকে পাচ্ছি। এক, উত্তরপ্রদেশ এটিএস এর বিরুদ্ধে ছিল, এর বিরুদ্ধে লেগেছিল, এর সঙ্গে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে লখনৌয়ে, তারপরে এও রেডারে ছিল। এ ভারতবর্ষে অন্য কোনোভাবে ঢোকা অসম্ভব বুঝে বাংলাদেশ রুট দিয়ে এবং দীর্ঘ অরক্ষিত সীমান্ত মালদা দিয়ে নদীপথ দিয়ে ঢোকে শেষমেশ বিএসএফকে গ্রেফতার করতে পেরেছে বলে হয়তো আরও বড় কোনো ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি। কিন্তু আমার প্রশ্ন, যে ক্ষতি ইতিমধ্যেই লোকটি করে ফেলেছে তার পরিপ্রেক্ষিতে একটা অদ্ভুত যোগসাজশ পাওয়া যাচ্ছে না? বাংলাদেশ, পাকিস্তান, আইএসআই, আমরা দেখেছি গত কয়েকদিন আগেই এই নিউ টাউনে আমাদের শহরে ঠিক কী ঘটে গেছে এবং তার সঙ্গে আইএসআইয়ের লিঙ্ক কতটা স্পষ্ট। শুধু স্পষ্ট নয়, আইএসআই এর মাধ্যমেই কলকাতা থেকে নেপাল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এরা। শেষমেশ এই আপডেটটাও আমরা পেয়েছি। আমি আবার মালদার এই চীনা নাগরিকের কথায় ফিরি। বাংলাদেশ, আইএসআই, পাকিস্তান, জেএমবি এবং তার সঙ্গে সঙ্গে ভারতের ইন্টারনাল সিকিউরিটি ঠিক কতটা থ্রেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা বোধহয় আমাদের কাছে সত্যি স্পষ্ট নয়। অনুপমবাবু, কি মনে হয় আপনার? দেখুন, এই যে নেক্সাস আপনি যেটা বলছেন, পাকিস্তান, আইএসআই অপারেটিং থ্রু বাংলাদেশ বা নেপাল, এটা তো আজকে নতুন কিছু না, এটা বহুদিনের পুরনো। এটা এই জন্যে, কারণ আপনি যদি পাকিস্তান বর্ডার দেখেন, সেটা যে ওয়েস্টার্ন বর্ডার আমাদের পাকিস্তানের সাথে, সেটা অত্যন্ত সুরক্ষিত একটি বর্ডার। সেই তুলনায় যদি আমরা দেখি বাংলাদেশ বা নেপাল বর্ডার অনেকটাই পোরাস। সেই জন্য যখন ইন্টেলিজেন্স এজেন্সি, বিদেশি ইন্টেলিজেন্স এজেন্সি তারা কোনোভাবে যদি ভারতে ঢুকতে চায়, তাদের জন্য এটা একটা অনেকটাই লিউক্রেটিভ অপশন। কারণ এক তো যে আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, দুদিকে মানুষজন, তাদের আচার আচরণ, তাদের ভাষা সবটাই এক। সেখানে এটা খুব ইজি হয় যে কেউ যদি ভেতরে ঢোকে তার পক্ষে যে লোকের সাথে মিশে যাওয়া। আর আপনি যদি আমাদের ম্যাপটা ভালোভাবে দেখেন, এরকম একটা ছোট্ট, স্পেশালি উত্তরবঙ্গে যেটা আমরা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর যেটা বলি, আপনি দেখুন কতগুলো দেশের বর্ডার একটা ছোট্ট জায়গার চারপাশে আছে। বাংলাদেশ, ভুটান, নেপাল, আপনি যদি উপরে চলে যান চায়নাও খুব একটা দূরে নয়। এই রকম একটা জায়গা থেকে যে কোনো নাশকতামূলক কাজকর্ম করাটা অনেক ইজি হয়ে যায়। সেজন্য এই জায়গাটা সবসময় ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট তো ছিলই। তবে এই পার্টিকুলার কেসে যদি আপনি বলেন, একটু সারপ্রাইজিং এটা যে একজন চাইনিজ ভদ্রলোক, তার পক্ষে ইন্ডিয়াতে ঢুকে, বেঙ্গলে ঢুকে লোকের সাথে মিলে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তার মানে আগে যখন এটা করেছেন তিনি নিশ্চয়ই খুব ইজিলি কাজটা করতে পেরেছিলেন আগে, সেই জন্য হয়তো তার কনফিডেন্স বেড়ে গিয়েছিল। তবে এই যে স্পেশালি পশ্চিমবঙ্গের আমাদের যে উত্তরবঙ্গ, স্পেশালি আপনি যদি মালদা এন্ড আপওয়ার্ড দেখেন, এই জায়গাটা ন্যাশনাল সিকিউরিটির পক্ষে চিরকালই একটা থ্রেটনিং জায়গা, এবং সেটা যারা সেন্ট্রাল এজেন্সি তারা খুব ভালোভাবেই জানে। কিন্তু আমার আগের বক্তা যিনি যেটা বললেন, একা সেন্ট্রাল এজেন্সির পক্ষে তো সবকিছু করা সম্ভব নয়। সেই জন্য যে পাবলিক, তাদের যে অ্যাওয়ারনেস, যদি আমরা দেখি যে কেউ একটা, যাকে দেখে কেউ একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি করছে মনে হচ্ছে বা কিছু, আমাদের সেই লেভেলটা থাকা উচিত যেখানে আমরা সেটা একজন পুলিশ বা কাউকে এটা বলা যে একজন লোককে দেখা গেছে ভাষা জানে না, ঘুরে বেড়াচ্ছে, ইটস নট নর্মাল। সবাইকে মিলে, আসলে ন্যাশনাল সিকিউরিটি ডাজন্ট বিলং টু ওয়ান ইন্ডিভিজুয়াল অর ওয়ান এজেন্সি, সবাইকে মিলে। এখানেই প্রশ্ন, আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তার কারণ এরপরে বিষয়টা যেখানে যাবে সেটা নিশ্চিতভাবে আপনাদের আয়ত্তের মধ্যে না, আপনারা সেটা নিয়ে কথা বলতে চাইবেন না। তার কারণ আপনারা বরাবর দেশ রক্ষার কাজ করে এসেছেন, আপনারা
কাজ করেছেন বলেই আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পেরেছি, আজও পারি। কিন্তু এরপরে বিষয়টা যেখানে যাবে সেটা নিশ্চিতভাবে অস্বস্তিকর এবং সেটা খুব নিচু স্তরের রাজনীতির বিষয়, সব অর্থেই নিচু স্তরের রাজনীতি। আমি ঠিক সেই জায়গাটা নিয়েই সম্পূর্ণ গোস্বামীর কাছে যাব। সম্পূর্ণ দেবী, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, এই ফেডারালিজমের কথা হচ্ছিল একটু আগে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, খুব সোজা কথায় বলি, কাঁচা কথায় বলি, এই ফেডারালিজম একটা অদ্ভুত শব্দবন্ধ। এর সূত্র ধরে এই বলছিলেন না অনুপম বাবু, খুব অদ্ভুত ব্যাপার, একজন চাইনিজ ন্যাশনাল, মানে দৃশ্যতই তাকে যেমন দেখতে, তাতে করে পশ্চিমবঙ্গে এলে পরে এবং ভাষাগত সমস্যার কারণে শুধু দেখতে নয়, আমার উত্তর পূর্বের ভাই বোনেদেরকেও দেখতে হয়তো অনেক সময় চীনা নাগরিকের সঙ্গে সদৃশ্য মনে হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে তাদেরকে আমরা ভারতের বাইরের লোক বলে ট্রিট করি না। ভাষা একটা বিরাট বড় সমস্যার জায়গা। কী করে হানজু এই মিশে গেল? মিশে যায়, মিশে যেতে পারে, তার কারণ স্থানীয় রাজনৈতিক মদত থাকে। এবং ঠিক এখানটাতেই ফেডারালিজমের শুরু আর ন্যাশনালিজমের শেষ। সম্পূর্ণ দেবী, এখানেই আমার আপনার কাছে প্রশ্ন, ভারতবর্ষের এই ফেডারালিজম, ন্যাশনালিজম, এত বড় বড় ডিবেটগুলো আসলে কি আমাদের সবথেকে বড় ইজমটাকে নষ্ট করছে? দেশের জন্য ভাবা, দেশের সুরক্ষার কথা ভাবা। দেখুন, ন্যাশনাল সিকিউরিটি এমন একটি ইস্যু, যে ইস্যুটাতে আমার মনে হয় যে ফেডারালিজমের যে তত্ত্ব, সে কারণ ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি এটা কিন্তু সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়ে। তার মানে এইটা নয় যে সেখানে স্টেট অথরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে না। এখানে কোথাও গিয়ে আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্স, যেটা বারবার করে বিগত কয়েকদিন ধরে অনেক রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রশ্ন বারবার করে ছুড়ে দেওয়া হয়, যে সেটা কেন্দ্রীয় সরকার কোথাও কি রাজ্য সরকারকে অটোনমি দিচ্ছে না। সেই জায়গাটা আমার মনে হয় যে কোথাও সিকিউরিটি এবং ডিফেন্সের ক্ষেত্রে থাকা উচিত নয়। আজকে বেঙ্গলে যদি নাশকতা হয়, কিংবা সেটা মহারাষ্ট্রেই হোক না কেন, এই পুরো যে বিষয়টা, এই পুরো যে সিকিউরিটি ইমপ্লিকেশনটা, সেই ইমপ্লিকেশনটা যে শুধুমাত্র বাঙালি বা মারাঠিদের উপর পড়বে তা কিন্তু নয়। এটা পুরোপুরি পড়বে কিন্তু ভারতের যে সার্বভৌমিকতা এবং ভারতের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সেটাকে কিন্তু ক্ষতি করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমি জানতে চাইছি, আমি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম করব না, যাদের যাদের প্রয়োজন কৌতূহল তারা গিয়ে দেখে আসতে পারে। ভারতে চীনের যে দূতাবাস, তারা কাজ করে আন্তর্জাতিক আইন মোতাবেক কাজ করে। আপনি আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ, আমি সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করবো, আচ্ছা সম্পূর্ণ, হোয়াট ডাজ ইট ইমপ্লাই? ধরুন চীনের কনসুলেট যা পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে যদি নির্দিষ্ট একটি বা দুটি রাজনৈতিক দলের সঙ্গে এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে একেবারে না হিসেবে গত 1 বছরের বা 2 বছরের এনগেজমেন্ট লিস্ট আমরা দেখি, আমরা দেখব একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, তারা কোনোদিন ডাক পায় না, তাদের সঙ্গে তাদের এনগেজমেন্টের কোনো প্রয়োজন নেই। আর 2-3টে এবং নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের এনগেজমেন্ট অসম্ভব বেশি। এটা কি সিগনিফাই করে? দেখুন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই সম্পর্ক স্পেশালি বিশ্বায়নের পরবর্তী সময় যে এঙ্গেজমেন্ট গুলো হয়, সেটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হতে পারে, সেটা ক্রস বর্ডার ইন্টিগ্রেশন হতে পারে, সেটা কিন্তু বিভিন্ন স্তরে হয়। সেটা যে শুধুমাত্র দুটো রাষ্ট্রের মধ্যে হয় তা কিন্তু নয়। এখানে অনেক প্রাইভেট সেক্টর জড়িত থাকে, এখানে ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিজও জড়িত থাকে। আমি একটু থামাচ্ছি, সম্পূর্ণ আপনাকে বিস্তারিত করতে দেবো, আপনাকে আপনি বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। তার আগে আমার আজকে ব্রহ্মাস্ত্রের সময় হয়ে যাবে, সেই ব্রহ্মাস্ত্রের প্রশ্নটা আমার অতিথিদের জন্য রাখি। আজকের গুরুতর প্রশ্ন, কিছুক্ষণ আগে পাকিস্তান সীমান্তের কথা বলছিলেন অনুপম বাবু, নিশ্চিতভাবে অনেক সলিডিফাইড, তা সত্ত্বেও আমার প্রশ্ন, পাকিস্তান জুজুর আড়ালে কি আসলে ঢাকা পড়ছে চীনা বিপদ? আমরা চীনের 1000টা, 900টা, 800টা, 700টা অ্যাপ নিষিদ্ধ করছি আর বলছি এই মুহূর্তে চীনকে বেশ জব্দ করা গেল। আদৌ কি চীনকে জব্দ করতে পারছি, নাকি চীন প্রতি মুহূর্তে, প্রতি পলে আপনাকে আমাকে আমাদের নিজস্ব দুর্বলতার সুযোগ নিয়ে জব্দ করে চলেছে, আর সেই বিপদের দিকে আমাদের নজরই নেই? সম্পূর্ণ আপনি কন্টিনিউ করছিলেন, প্লিজ আপনি মূল প্রশ্নে থাকুন, আমি এই প্রশ্ন নিয়ে আবার আলোচনা করবো বিস্তারিতভাবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে সেটা বিভিন্ন স্তরে হয়, কিন্তু একটা জায়গায় যেখানে আমার বারবার খটকা লাগছে, সেটা হচ্ছে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, সেটা XYZ যেই হোক না কেন, তারা কিন্তু কোথাও গিয়ে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খেলা করছে, যেটা কিন্তু একেবারেই মানে উচিত নয়। তার কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভারতের যে থ্রেট, যেটাকে আমরা প্রায় স্বাধীনতার পরবর্তী সময় থেকে ধরে থাকি,
সেটা হচ্ছে পাকিস্তান, এবং ইদানিংকালে 1962 পরে কিন্তু সেটা অনেক বেশি করে চীন। তার কারণ পাকিস্তান যেরকম ট্রানজাকশন করুক, সেটা স্টেট স্পন্সর টেরোরিজমের মাধ্যমেই হোক কিংবা সেটা ডাইরেক্ট কনফ্রন্টেশনের মাধ্যমেই হোক, সেখানে কোথাও গিয়ে মদত দেয় চীন। কাজে চীনের সঙ্গে যদি কোনো রকম, সেটা প্রাইভেট সেক্টর স্তরেই হোক, সেটা কেন্দ্রীয় স্তরে হোক, সেটা রাজ্য সরকারের স্তরে হোক, কিংবা সেটা পলিটিক্যাল কোনো পার্টির সেলফিশ ইন্টারেস্ট বা কোনো একটা পার্টিকুলার ইন্টারেস্টের জায়গা থেকেই হোক না কেন, আমরা কিন্তু কোথাও গিয়ে ন্যাশনাল সিকিউরিটিটাকে কম্প্রোমাইজ করছি। এবং সেখানে কিন্তু আমার মনে হয় যে দলমত নির্বিশেষে কিন্তু আমাদের একাত্তা হয়ে কাজ করা উচিত। কারণ চীন কিন্তু কখনোই ভারতের যে খুব একটা বন্ধু রাষ্ট্র, সেটা কিন্তু ধরে নিলে ভুল আমি হবে। অভিষেক বাবুর কাছে যাব। অভিষেক মিত্র আমার সঙ্গে রয়েছেন, সাইবার এক্সপার্ট। অভিষেক বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন। পাকিস্তান এমন একটা রাষ্ট্র, তাকে এক কথা আমি জানি না আমার বলাটা ঠিক কিনা, কিন্তু আমার নিজের যতটুকু বোঝাপড়া তার ভিত্তিতে বলছি, সে এক কথা একটা প্রতিবন্ধী রাষ্ট্র। ভারতের বিরুদ্ধে তার যাবতীয় ষড়যন্ত্র অন্য কারোর উপরে নির্ভরতা রেখে, এমনকি রাষ্ট্রসংঘে যদি মাসুদ আজহারকে নিয়ে লড়তে হয় তার জন্য চীনের একটা ভেটো লাগে। এরকম একটা রাষ্ট্রকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে, আমি কখনোই পাকিস্তানের বিপদকে লঘু করছি না, কিন্তু আমি বলছি অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে যে রাষ্ট্রটা এখনও অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলতে বোঝে ক্রুড ওয়েতে গোলাবারুদ দিয়ে নেমে পড়া অথবা 5টা সন্ত্রাসবাদীকে ঢুকিয়ে দেওয়া কোনোভাবে এবং গিয়ে দেদার গুলিবর্ষণ করে সাধারণ মানুষকে মেরে আসা। আমরা আসল বিপদটার দিকে কি নজর দিচ্ছি না? বায়োলজিক্যাল ওয়ার আর সাইবার ওয়ার, এটাকে তো বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধ, আর সেই যুদ্ধ যারা সবথেকে ভালো লড়তে পারে তাদের দিকে আমরা চোখ বন্ধ করে বসে আছি। অভিষেক বাবু, আপনার কথাতে আমি একমত এই জন্যই, কারণ অলরেডি কিন্তু আমি জানি না কতটা জিনিসটা এগোবে, বাট ইট ইজ এভিডেন্ট যে আমরা কিন্তু একটা বায়োলজিক্যাল ওয়ারের মাঝখানে আছি। আমার সঙ্গে অনেকেই অমত থাকতে পারে। আর এই মোমেন্টে আমরা দেখে নিয়েছি অলরেডি যে সাইবার ওয়ার চলছে। আগের বছর যখন প্যান্ডেমিক স্টার্ট হয়েছিল তখনই কিন্তু ফিশিং অ্যাটাক হবে বলে সার্ট কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বলেছিল এবং সবাইকে অ্যাওয়্যারও করেছিল। এই জন্য অনেক প্রাইভেট কোম্পানিজও অনেক কিছু স্টেপও নিয়েছে। যেটা আপনি একটু আগেই বললেন যে কিছুগুলো কি অ্যাপ বন্ধ করে নিয়ে কিছু কি কাজে দেবে। দেখুন, ডেটা যদি আমাদের কাছ থেকে নিয়ে চলে যায় এবং এই অ্যাপগুলো যদি কারোর পার্সোনাল ফোনে বসে থাকে, তারা কিন্তু কমপ্লিট অ্যাক্সেস নিতে পারে এবং এই জায়গা থেকে কিন্তু এই অ্যাপগুলো বন্ধ করা উচিত। প্রবলেমটা হচ্ছে, একটা আপনি লিগালি বন্ধ করতে পারছেন, কিন্তু সিকিউরিটি অ্যাঙ্গেল থেকে কিন্তু কেউ এই অ্যাপটা ইউজ করতে পারে, যদি সে ভিপিএন ইউজ করে নিয়ে সেই অ্যাপটাকে চালায়, সে চালাতে পারবে। তো সেইখানে কিন্তু ইন্টারনেটে কারোর কিন্তু কন্ট্রোল নেই, কিন্তু গভর্নমেন্ট রেগুলেশনস করা উচিত। তাহলে কিন্তু কিছুটা জায়গায় গিয়ে নিয়ে চায়নার ইকোনমিক্যালি একটা প্রেশার ক্রিয়েট করা যাবে এবং দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার প্যানেলের সঙ্গে যারা সিকিউরিটি এজেন্সিসে কাজ করেছেন, উচ্চ পদস্থ যারা আছেন, ওনারাও আমার সঙ্গে আশা করি একমত হবেন যে এই জায়গা থেকে কিন্তু অল দ্য এজেন্সিজ আর ওয়ার্কিং এক্সিলেন্ট। এবং কিন্তু মানে আমি জানি সিকিউরিটি সার্ভিসেস, আমি কিছুগুলো জায়গায় খুব ছোট মাপেই ইনভলভ ছিলাম, বাট তাও ছিলাম, সেই জায়গাতে কিন্তু ওনাদের কাছে অল দ্য টেকনোলজিস আর অ্যাভেলেবল। এবং হ্যাঁ, অবভিয়াসলি আপনি বলছেন যে সাইবার ওয়ারের দিকে কি আমরা চিন্তা করছি না, আমার মনে হয় না যে চিন্তা করছি না, এরকম সিচুয়েশন নেই। প্রাইম মিনিস্টার হ্যাভ টেকেন এফার্টস যে সাইবার ওয়ারটা কোন স্টেজে যেতে পারে এবং কি কি হতে পারে, এবং তার জন্য অনেক স্টার্টআপের জন্য একেবারে অভিষেক বাবু, আপনার কথা মর্মার্থ আশা করি ধরতে পেরেছি। প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে ব্যবস্থা নিচ্ছেন, সেন্ট্রাল এজেন্সিগুলো তারাও জানেন তাদেরকে কি করতে হবে, তারা সেটা করছেন। কিন্তু আমি আপনি যদি না জানি, অথবা ধরে নিন আমার আপনার যদি 60-65-100 টাকার লোভ থাকে, নিউটাউনে কত সস্তায় সিম মিলেছিল, কিভাবে সিম কার্ডের অদল বদল হয়েছিল, আর এই যে লোকটি 1300 সিম কার্ড এদেশ থেকে চীনে পাচার করেছে, কি সিগনিফাই করে? আমার আপনার সচেতনতা, অথবা শুধুমাত্র একটু খেতে পড়তে পারার জন্য, একটু পেট চালিয়ে নেওয়ার জন্য আমরা কতটা কম্প্রোমাইজ করতে পারি? আমারও ফিরবো আলোচনায়, কিন্তু আলোচনার সময় যেহেতু শেষের দিকে চলে এসেছে, তাই এবার একটু সময় বাঁধতে হচ্ছে আমার অতিথিদের জন্য। আমি দীপাঞ্জন বাবুর কাছে প্রথম যাব। দীপাঞ্জন বাবু, 1 মিনিটের মধ্যে জানতে চাইবো আমার ব্রহ্মাস্ত্রের উত্তর। পাকিস্তানের জন্য কি চীনের বিপদকে কিছুটা অবহেলা করছি আমরা? নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। আমি মনে করি আমার চোখে পাকিস্তান একটা জোকার, যেটা অনেকেই বলছেন পাকিস্তান জোকার। ওরা খুব ক্রুড ওয়েতে, আই থিঙ্ক আপনিও বললেন, খুব ক্রুড ওয়েতে কাজ করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পাকিস্তানকে সবসময় ভেটো পাওয়ার দিয়ে বাঁচায় চীন, কেন বাঁচায়?
সেটা যদি আমরা জানতে পারি, সেটা যদি আমরা বুঝতে পারি, আমরা অনুভব করতে পারি, এবং চীন যেভাবে ফাইন্যান্সিয়াল পাওয়ার বিস্তার করছে ভারতবর্ষের মাটিতে, সেটাকে যতক্ষণ আমরা কন্ট্রোল না করতে পারছি, আমাদের চীনের বিরুদ্ধে প্রতিবাদটা শুধু ওই দিওয়ালির সময় পট্টা, টিউবলাইট টিউবলাইট এগুলো বন্ধ করা, দ্যাটস নট। চীনের বিপদ কিন্তু অনেক বেশি গভীর, পাকিস্তানের থেকে অনেকাংশে ভয়াবহ। এটা আমাদের যেভাবে হোক আমাদের রুখে দাঁড়াতে হবে। আর সমস্ত পলিটিক্যাল পার্টি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সবাইকে এক হয়ে করতে হবে। এখানে ওই ফেডারেল স্ট্রাকচার নিয়ে আমরা যদি বেশি ভাবনা চিন্তা করি, খুব আমাদের খারাপ সময় আসছে, এতে কোনো সন্দেহ নেই। আমি অনুপম বাবুর কাছে যাব। অনুপম বাবু, দীপাঞ্জন বাবু আমাকে 10 সেকেন্ড বাড়তি সময় দিয়েছেন। অনুপম বাবু, যদি যে প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম দীপাঞ্জন বাবুর কাছে, সেম কোয়েশ্চেন, পাকিস্তানের জন্য চীনের বিপদকে অবহেলা করছে। দেখুন, আমি এটার জবাব আমার নিজের স্ফিয়ারে রাখবো, মিলিটারি, কারণ এটা ইটস পার্ট অফ ন্যাশনাল টোটাল ইন্টারেস্ট। আমি একটা জিনিস খালি বলবো, দেখুন, যখনই আমরা কোনো প্ল্যানিং করি, আমরা কিন্তু এনিমির ক্যাপাবিলিটি নিয়ে প্ল্যান করি, কারণ আমরা জানি যে এনিমিজ ইন্টেন্ট ক্যান চেঞ্জ ওভারনাইট। সো আপনি যখন কিছু প্ল্যান করেন, সেটা পাকিস্তান হোক বা চায়না হোক, ইউ হ্যাভ টু কেটার ফর দ্য ওয়ার্স্ট কেস সিনারিও অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আপনাকে দেখতে হবে যে এনিমির ক্ষমতা কতটা আপনার ক্ষতি করার এবং তার ক্যাপাবিলিটি কতটা, এবং সেই ক্যাপাবিলিটি যদি একটা গ্যাপ থাকে, সেটা সাইবার সিকিউরিটিতেই হোক বা সেটা আমাদের মিলিটারি ক্যাপাবিলিটিতেই হোক, সেটা পাকিস্তান হোক, চায়না হোক, তারা একসাথে মিলে হোক, আমাদের কিন্তু সবাইকেই ধরে নিতে হবে যে সবাই মিলে আমার সাথে করবে, which is the worst case scenario, and we need to plan for that, যে এনিমির যে ক্যাপাবিলিটি আমাদের তার জন্যই তৈরি হতে পারে। ইন্টেন্ট ক্যান চেঞ্জ ওভারনাইট। আপনি এক রাত্রের মধ্যে আপনার ইন্টেন্ট চেঞ্জ হতে পারেন। তখন তো বাড়িতে আগুন লাগলে তো আর কেউ জল তখন কুয়ো করতে যায় না। সেই জন্য প্ল্যানিং যেটা ন্যাশনাল সিকিউরিটির, সেটা বহু আগে থেকে ভেবে করা হয়, তাদের ফিউচার প্রজেকশনের উপর করা হয়। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ন্যাশনাল সিকিউরিটিতে কিন্তু সবাই ইনভলভ। তো এই লোকের মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিং যে ন্যাশনাল সিকিউরিটিতে আমাদের একটা পার্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ সময় যেহেতু সংক্ষেপ, আমাকে আপনাকে থামাতে হচ্ছে, সরি, কিছু মনে করবেন না। আমি পরের জনের কাছে যাব, আমি সরাসরি চলে যাব অভিষেক বাবুর কাছে। অভিষেক বাবু, তাহলে কোন পথে সমাধান হতে পারে? শুধুমাত্র আপনি বলছেন অ্যাপ বন্ধ করে, অ্যাপ নিষিদ্ধ করে হবে না, কিভাবে হতে পারে? দেখুন, যদি কাউন্টার করতে হয় টেররিজম বা কান্ট্রি লাইক চায়না, যার এত বড় ইকোনমিক স্ট্রাকচার আছে এবং প্রত্যেকটা জায়গায় ইন্টারফারেন্স আছে উইথ ইনভলভমেন্ট ইন ফিনান্সিয়ালি ইন বিগ কোম্পানিজ, ইন ইন্ডিয়া টেক কোম্পানিজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে তাদেরকে আস্তে আস্তে কাট ডাউন করতে হবে। বাট এটাও মাথায় রাখতে হবে যে পুরোটা কাট ডাউন করলে আমাদের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, যেটা ফরেন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, সেইগুলো কিছুটা প্রবলেম হতে পারে। কিন্তু আলটিমেটলি যেটা দরকার, সেটা হচ্ছে অন দ্য গ্রাউন্ড অফ সাইবার সিকিউরিটি বা সার্ভেলেন্স, সেই জায়গায় একটা পলিসি মেক করা খুব দরকার, যে কিভাবে সার্ভেলেন্স হবে, কি কি জায়গায় কি কি পলিসি, সেগুলো অনেকগুলো স্ট্রেনথেন করা উচিত। আস্তে আস্তে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এগুলো আসছে, এবং সেইগুলো কত জলদি ইমপ্লিমেন্ট হবে তার উপরে নির্ভর করছে। বাট অবভিয়াসলি প্রত্যেকটা স্টেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, একসাথে মিলে এগুলো কাজ করতে হবে। বাট এটা খুব হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বা আমরা খুব আকাশ কুসুম কল্পনার মতো হয়ে যাচ্ছে যে এই সিচুয়েশনটা হয় না। একটা কান্ট্রি লাইক চায়না, উইচ ইজ হ্যাভিং অ্যান ডিক্টেটরশিপ কান্ট্রি, ক্যান ডু দ্যাট। সময় যেহেতু একেবারে শেষ, আমাকে যেতে হচ্ছে পরবর্তী জনের কাছে, পরবর্তী অতিথির কাছে, সম্পূর্ণার কাছে যাব আমি। সম্পূর্ণা, একদিকে আন্তর্জাতিক সম্পর্ক, তার দায়বদ্ধতাগুলোকে রক্ষা করতে হবে, অন্যদিকে গুপ্তচর বৃত্তির মতো ক্ষেত্রে তো ভারত ব্যবস্থা নিতেই পারে, এবং তার জন্য আরো কতটা শক্ত হওয়া প্রয়োজন? দেখুন, সবার আগে আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে এক্সটার্নাল সিকিউরিটি, সেইটার পাশাপাশি কিন্তু আমাদের ডোমেস্টিক সিকিউরিটির যে জায়গাগুলো, যে ফাঁকগুলো, সেইগুলো কে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং ডোমেস্টিক সিকিউরিটির জায়গাটা এনহ্যান্স করতে হবে। এবং তার পাশাপাশি আমাদের এটা অ্যানালাইজ করতে হবে যে এই যে এই ব্যক্তি সত্যি করে স্টেট স্পন্সর্ড কোনো স্পাই বা স্পাইনেজের উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়াতে এসেছিল কিনা। সেটা যদি হয়, তাহলে অবশ্যই ভারতকে অনেক বেশি কঠোর একটি ডিসিশন নিতে হবে। সেম টাইম আমার মনে হয় যে ভারত যেহেতু ইতিমধ্যে আমেরিকা, জাপানের মতো যে দেশগুলো, যাদের সাথে চীনের কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা হলেও সমস্যা আছে, সেই দেশগুলোর সাথে কিন্তু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো বেশি স্ট্রেনথেন করতে হবে চায়নাকে কোণঠাসা করতে গেলে। ধন্যবাদ। আপনিও কিছুটা বাড়তি সময় আমাকে দিয়ে রাখলেন সম্পূর্ণ। আমি সেখান থেকেই যাব শতরূপার কাছে, আমার তারপর আজকের এই আলোচনার সেগমেন্ট আমি শেষ করব। আমি শতরূপা, আপনার কাছে একটা স্ট্রেট কোয়েশ্চেন নিয়ে আসছি। আমি জানি সরকার চালাতে গেলে, রাজনীতি অর্থনীতি একসঙ্গে নিয়ন্ত্রণ করতে গেলে অনেক কিছু
মুলতুবি রাখতে হয়, সাময়িকভাবে হলো আদর্শগত বিশ্বাসকে অনেক সময় একটু পিছনে রাখতে হয় প্র্যাগমেটিক হওয়ার জন্য। কিন্তু আমার একটাই প্রশ্ন, অন্য আর 5টা বিষয় হলেনই না হয় আপনারা প্র্যাগমেটিক, আমেরিকা, ব্রিটেন, মুক্তবাজার অর্থনীতি, কিন্তু অন্তত এই একটি বিষয় চীনকে প্রতিহত করার বিষয় একটু স্বদেশী জাগরণ মঞ্চের পথে হাঁটলে হয় না? স্বদেশ জাগরণ মঞ্চ তো শুরু হয়েই গেছে। প্রধানমন্ত্রী কবে থেকে এই কথাটা বলে যাচ্ছে। প্রধানমন্ত্রী এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সজাগ হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন পাকিস্তান হ্যান্ডেল করছে, তেমন চায়না হ্যান্ডেল করছে, তেমন দুর্ভাগ্যবশত আমাদের ইন্টারনাল প্রবলেমসগুলোও তাকে হ্যান্ডেল করতে হচ্ছে। এই সময় আপনার যে প্রথম যে বক্তা তার সুর ধরেই আমি বলবো, এই সময় ফেডারেল স্ট্রাকচারকে রিসপেক্ট করা দরকার। যে ন্যাশনাল সিকিউরিটি যখন অ্যাট স্টেক, তখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিবাদটা একটু সরিয়ে রাখা দরকার। নিশ্চয়ই মতের অমিল হতে পারে, কিন্তু এই সময় এইটা নিয়ে মানে একটা, যেখানে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার এতটা 85% অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল বর্ডার, আমি হয়তো একটু পার্সেন্টেজ যত গন্ডগোল করছি, সেইখানে আমার মনে হয় যে এই ইস্যু কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার একদম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত একেবারে। এবং আমরাও চাইবো যে ফেডারেলিজমের নামে আর যাই হোক, অন্তত দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করা যেন না হয়। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে উপস্থিত অতিথি হিসেবে ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী, আমার সঙ্গে ছিলেন অনুপম বন্দ্যোপাধ্যায়, অভিষেক মিত্র এবং সম্পূর্ণা গোস্বামী, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রীরূপাকে অনুরোধ করবো আমার সঙ্গে থাকার জন্য। তার কারণ এরপরে অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে আসছি এবং সেখানেও ব্রেকিং নিউজ দেওয়ার মতো অনেকগুলো খবর একসঙ্গে, অনেকগুলো ব্রেকিং নিউজ আপনাদের জন্য থাকছে। অন্তত এই মুহূর্তে যে ব্রেকিং নিউজগুলো আপনাদের সঙ্গে বলেছিলাম যে ব্রেকিং নিউজগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসবো, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটার দিকে প্রথম নজর রাখবো, আজকে তিনটে বৈঠক হলো, তিনটে বৈঠক। প্রথম বৈঠকটা হলো মুকুল রায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের হাত ধরে যারা বিজেপি থেকে তৃণমূলে আসতে চান সরাসরি, যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরতে চান, এমন যারা রয়েছেন, অর্থাৎ এমন অ্যাপ্লিক্যান্ট যারা রয়েছেন, তাদের নিয়ে কি করা হবে। আরেকটা বৈঠক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের এই বৈঠকের ঠিক পরপর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের। তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের পথে? আর ঠিক এর পরে যে বৈঠকটা হলো সেটা শুভেন্দু অধিকারীর ঘর গোছানোর বৈঠক। মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বসলেন নিজের ঘর গোছাতে, অর্থাৎ বিজেপির ঘর গোছাতে, যাতে মুকুল রায়ের দল ভাঙার যে চেষ্টা তাকে মিনিমাইজ করা যায়, যতটা সম্ভব ন্যূনতম করা যায়। আর এই তিনটে বৈঠকের নির্যাস নিয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, তোমার কাছ থেকে প্রথম জানতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের বৈঠক, আর তারপরে আমরা দেখলাম কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি আপাতত এই দুটো বৈঠকের প্রসঙ্গে তোমাকে জানতে চাইবো, একদিকে মুকুল রায়ের হাত ধরে কারা ফিরবেন, কাদের আবেদনপত্র সোজা কথায় গ্রহণ করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিবেচনা করবেন এই মুহূর্তে, আর অন্যদিকে মুকুল রায়ের এই বৈঠকের পরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বৈঠক। তাহলে কি রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পথে? একদমই অনির্বাণদা, তোমায় জানিয়ে রাখি যে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে যে বৈঠক চূড়ান্ত গোপনীয়তার মধ্যে দিয়ে সে বৈঠক শুরু হয়েছে বিকেল 5:30টায়। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের গাড়ি ব্যবহার করেননি, তার জন্য যে নিরাপত্তা রক্ষী রাখা বরাদ্দ ছিল সেই নিরাপত্তা রক্ষীও তিনি নিয়ে আসেনি। অন্য একটি গাড়িতে সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময় ধরে বৈঠক চলছে এবং এই বৈঠক যখন চলছে তার কিছুক্ষণ আগে মুকুল রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে বৈঠকের মূল বিষয়বস্তু রয়েছে যে কারা মুকুল রায়ের হাত ধরে আগামী দিনে তৃণমূল কংগ্রেসে আসবেন। তালিকা লম্বা হচ্ছে প্রত্যেক দিন, তবে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে। যারা দল ছেড়ে চলে গিয়েছেন তারা যখন পুনরায় দলে ফেরার আবেদন করছেন তখন তাদের নেওয়া হবে কি হবে না এ বিষয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট সতর্ক এবং তারা ঝাড়াই পোছাইয়ের মাধ্যমে গিয়ে এই সিদ্ধান্ত নেবেন। তোমায় জানিয়ে রাখি যে কুণাল ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যে বৈঠক, সেই বৈঠক নিয়েও কিন্তু জোর জল্পনা এই মুহূর্তে চলছে। তাহলে কি পরবর্তী নাম রাজীব বন্দ্যোপাধ্যায়? যদিও গতকাল তৃণমূল সুপ্রিমোর এই মুহূর্তে আমরা কুণাল বাবুকে দেখতে পাচ্ছি। অনুপম প্লিজ, আমরা সেই ছবি দেখাচ্ছি। কুণাল ঘোষ এই মুহূর্তে বেরিয়ে এসেছেন। অনির্বাণদা কুণাল ঘোষ এই মুহূর্তে বেরিয়ে এসেছেন। চূড়ান্ত গোপনীয়তার মধ্যে দিয়ে বৈঠক 5:30টায় শুরু হয়েছে। নিশ্চিতভাবে কুণাল ঘোষের কাছেও আমরা এই প্রতি আরে ও এখানে একজন ওর আত্মীয় অসুস্থ দেখা করতে এসেছিল,
তো সেই এসছে, আমি শুধু একবার নিচটা দেখতে এলাম, ও কি বেরো মানে সৌজন্যমূলক সাক্ষাৎকার। তো মানে আমি জাস্ট, আমার সবাই বললো অপেক্ষা করছেন, আমি সেই জন্য একবার জাস্ট এসছি আর কি। এটা পুরনো পরিচিত, তিনি অন্য দলে গেছেন, এখানে একজন আত্মীয়কে দেখতে এসেছিলেন, ফোন করলেন আমি আছি কিনা, ঘটনাচক্রে আমি বাড়িতে ছিলাম, একবার দেখা করা। তো মানে একটু বাদে নামছি, মানে আমাকে বললেন সবাই অপেক্ষা করছে, আমি জাস্ট একবার দেখতে এলাম যে মানে আর আরে একেবারে এটা ব্যক্তিগত সৌজন্যের ব্যাপার। বৃষ্টি পড়ছে নাকি? আমি একটা কথা বলবো, বলছি এটা কি অতীতের সৌজন্যমূলক সাক্ষাৎকারের মতনই? মানে আপনার সাথে তো অতীতে অনেকে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে এবং তারপরে একটা রাজনৈতিক পরিণতি হয়েছে। না না, এটা একেবারে নিছক সৌজন্যমূলক বিষয়। তো আমি ইয়ে করছি যে আমি বলছি এটা না মানে এমনভাবে তার মানে যাতে কোনো অসুবিধা না হয় বেরোবার। না বলছি যে সময়টা বাছাই করে আসছেন, যে সময়টা বাছাই করে রাজীব বন্দ্যোপাধ্যায় আসছে, সেটা তো এর আগে কালকে মুকুলদা জয়েন করলেন, তারপর আজকে না রাজীবের এক আত্মীয়কে অসুস্থ, তাকে দেখতে এদিকে এসেছিলেন, আগে আসেননি তো আমাকে ফোন করলেন যে আমি আছি কিনা। তাহলে এটা অতীত আমার এই বাড়িতেই রাজীব এসছে। না একেবারেই ঠিক, কিন্তু সময়টা আসলে পরে হবে, আমি আসছি। ইচ্ছা প্রকাশ করেছেন, উনি ইচ্ছা প্রকাশ করেছেন দলে ফেরার, রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। রাজ্য সম্পাদক, আপনার কাছে কি রাজীব বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন? আমি একটা কথা বলবো, আচ্ছা আমি একটা কথা বলছি, এই জায়গাটাকে একটু স্পেস করে নাও। আরে বাতানোর কিছু নেই, আমি কি হিন্দিতে বলবো? বলছি এখানে বেঞ্চ রাখছি, মাইকগুলো একদমই অনির্বাণ দা, রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেরোচ্ছেন কুণাল ঘোষের বাড়িতে, সুকিয়া স্ট্রিটের বাড়িতে, সেই ছবি আমরা দেখাবো। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত সাংবাদিক কুণাল ঘোষ, যে পরিচয় তার থাক না কেন, আজকে রাজনীতির প্রয়োজনে, রাজনীতির আঙিনাতে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। কিন্তু অনুপম, কুণালবাবু অত্যন্ত দক্ষতার সঙ্গে সংবাদ মাধ্যমকে হ্যান্ডেল করবেন, এটা স্বাভাবিক, কিন্তু এত দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করেও জল্পনাটা ধামাচাপা দিতে পারছেন কি? না একদমই তাই। দেখো অনির্বাণ দা, তুমি যেমনটা বলছিলে যে জল্পনা কোনোভাবে ধামাচাপা দেওয়া যাচ্ছে না। যে রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বাড়িতে এলেন, সেই রাজনৈতিক প্রেক্ষাপটটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুকুল রায় তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন, তার 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজীব বন্দ্যোপাধ্যায়, ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তিনি দল ত্যাগ করলেন। তারপর এই মুহূর্তে কুণাল ঘোষের বাড়িতে, যদিও কুণাল ঘোষ বারবার এটাকে সৌজন্য সাক্ষাৎকার বলছেন, কিন্তু যে রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে কুণাল ঘোষের বাড়িতে ছুটে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এটাকে সৌজন্য সাক্ষাৎকার কতটা বলা যাবে সেটা কিন্তু বড় প্রশ্ন রইল। এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে এলেন, নিজের গাড়ি নিলেন না, কেন্দ্রীয় নিরাপত্তা নিলেন না, সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বাড়িতে, সেটা নিয়ে জোর জল্পনা চলছে। তাহলে কি মুকুল রায়ের পর দ্বিতীয় নামটি রাজীব বন্দ্যোপাধ্যায়? ইতিমধ্যে 30 থেকে 35 জনের তালিকা তৈরি হয়েছে, যেমনটা আমরা বলছিলাম। সেই 35 জনের তালিকার মধ্যেও কিন্তু একাধিক বিধায়কের নাম রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসে ছিলেন, বিজেপিতে যোগদান করেছেন, প্রার্থী হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আর কারা কারা তৃণমূল কংগ্রেসে যেতে পারেন, যেমনটা আমি বলছিলাম, খুব সাবধানতা অবলম্বন করা হচ্ছে তৃণমূলের তরফে। আসলেই যে দলে নিয়ে নেওয়া হবে এমনটা নয়। যারা এখানে আমার প্রশ্ন অনুপম, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি আমরা মুকুল রায় প্রসঙ্গে বলেছেন গদ্দারদের দলে নেব না, আর বলেছেন মুকুল রায় কখনো তৃণমূল কংগ্রেস নেত্রী সম্পর্কে একটিও খারাপ মন্তব্য করেননি, দলের বিরুদ্ধে এমন কিছু বলেননি যা অতি আক্রমণাত্মক বা চরমপন্থী। আর ঠিক এখানেই প্রশ্ন অনুপম, যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে বিধানসভা থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মুহূর্তে বেরিয়ে আসছেন অনুপম, প্লিজ। আমি নিজে কি বলি শুনুন, যে আমার একজন আত্মীয়ের অসুস্থতা ছিল, তার সন্তান আমার সাথেই রয়েছে, আমি তার বাড়িতে গেছিলাম এই কয়েকটা বাড়ি পরে।
এবং যেহেতু দীর্ঘদিন ধরে কুণালদার সাথে আমার একটা বন্ধুত্ব বলুন বা একটা দাদা কাম বন্ধুর সম্পর্ক আছে, এর আগেও বহুবার আমি কুণালদার বাড়িতে এসেছিলাম, কুণালদার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তো এইখানে যেহেতু এসেছিলাম সেহেতু আমার একবার মনে হয়েছিল যদি কুণালদা থাকে একবার সৌজন্য সাক্ষাৎ করব, একবার দেখা করব। সেই সূত্রে কুণালদাকে একটা ফোন করা এবং কাকতালীয়ভাবে কুণালদা সেই সময় এই অফিসে ছিলেন, তাই আমি বললাম একবার এসে একটু সাক্ষাৎ করে যাব, এক কাপ চা খেয়ে যাব। জাস্ট সৌজন্য সাক্ষাৎ, এর বাইরে অন্য কোনো কিছু না, কোনো রাজনীতির আলোচনা নয়, অন্য কোনো আলোচনা হয়নি। শুধুমাত্র দীর্ঘদিনের দাদা কাম বন্ধু কুণালদার কাছে এসে একটু সৌজন্য সাক্ষাৎ করে মুকুল রায়ের পথেই কি তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হতে পারে? কারণ যে সময়ে সৌজন্য সাক্ষাৎ, আমি আবার বলছি রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি, রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, কোথায় প্রত্যাবর্তন সেই নিয়েও কোনো আলোচনা নেই। এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। ফেসবুকে পোস্ট করেছেন বা পোস্ট করেছেন, তার সাম্প্রতিক সময় যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং গতকাল মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসা, আজকে কুণাল ঘোষের সঙ্গে আপনার দেখা করা, শুধুমাত্রই কি সৌজন্য সাক্ষাৎ? আমি আবার বলি, আমি যখন নিজে ফেসবুকে পোস্ট করেছি তার মানে নিশ্চিতভাবে আমি পোস্ট করেছি এবং আমি এটা দর্থহীন ভাষায় বলতে চাই, আমি অস্বীকার করছি নয়, এখনও বলছি এই বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা সরকারের 1 মাস হয়েছে, সেখানেই যদি এক্ষুনি কেউ রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় বা যদি গোঁড়া সাম্প্রদায়িকতা দেখাতে চায় বা যদি সত্যিকারের একটা বলতে পারেন যে ধর্মীয় বিভাজন তৈরি করতে চায়, এটা নিশ্চিতভাবে বিগত দিনেও মানে আমি এই দলেতেও এর বিরোধী এবং আজকেও এর বিরোধী। ফিরে গেলেন, প্রত্যাবর্তন হলো মুকুল রায়, এটা আপনি কি চোখে দেখলেন? এটা কি ভালো হলো নাকি? না দেখুন, মুকুলদা ন্যাচারালি একজন বড় নেতা, রাজনৈতিক নেতা, আমাদেরও সকলের দাদা, অভিভাবক। এখন উনি নিজে ওনার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা উনি বলতে পারবেন। এখন ওই সিদ্ধান্ত অনুযায়ী আর কে কী সিদ্ধান্ত নিতে পারেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার আজকের আশাটা শুধু সৌজন্য। আপনার অবস্থানটা কি এখন? আচ্ছা, আমি আবার বলি যে আজকে এটা সৌজন্য সাক্ষাৎ। আপনারাও বিগত দিনে দেখেছেন যে কুণালদার সঙ্গে বর্তমানের বিরোধী দলনেতা তথা বিজেপির সহকর্মী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, তারাও একটা কোথাও গিয়েছিলেন, সেখানেও সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। তো সুতরাং এর মধ্যে এত প্রশ্ন খোঁজার কিছু আছে বলে তো আমি মনে করি না। সৌজন্য সাক্ষাৎ যাওয়ার পর এটাই কি প্রথম সৌজন্যমূলক সাক্ষাৎকার এমন একটা দিনে যার আগের দিন মুকুল রায় তৃণমূলে? আমি এবার আপনাকে বলি যে আমি বিজেপিতে যোগদান করেছি বিগত জানুয়ারি মাসে। তারপর থেকেই নির্বাচনের উত্তপ্ত পরিস্থিতি চলছিল, নির্বাচনী প্রচার চলছিল। ন্যাচারালি কেউই, আমরা সবাই ব্যস্ত ছিলাম। 2 তারিখে রেজাল্ট আউট হয়েছে, তারপরে কিছুদিন ন্যাচারালি অন্যান্য কাজকর্ম ছিল এবং আজকে যেহেতু আমি এখানে অনেকদিন, আমি নর্থ ক্যালকাটার দিকে অনেকদিন আসিনি, নির্বাচনের পরে নির্বাচনী প্রচারে শেষ এসেছিলাম উত্তর কলকাতা, তারপরে আর আমি আসিনি। আজকে আমার একজন আত্মীয় অসুস্থতা খবর পেয়ে আমি আজকে বিকেলে এসেছিলাম এবং তার পুত্রও আমার সাথে রয়েছে। সুতরাং আমি সঙ্গে সঙ্গে একবার বললাম যে যদি কুণালদা থাকে, অনেক দিনের আমার দীর্ঘদিনের পরিচিত দাদা কাম বন্ধু, তাই আমি বলেছি যে একবার এই বারবার নামটা উঠে আসছে কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় নাম বলি। এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি সৌজন্য সাক্ষাৎকার আজকে করতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যেমন দিনে করলেন, দ্বিতীয়ত হচ্ছে একাধিক সতীর্থ যারা আপনাদের সাথে বা আগে পরে গিয়েছিল তারা সবাই বলছেন যে বিজেপিতে থাকার মতো অবস্থা এই মুহূর্তে নেই। আপনি একটা রেফারেন্স টানলেন যে আপনি মনে করছেন না যে একটা সরকার এতটা ক্ষমতা নিয়ে এসছে যে জনমত তৈরি হয়েছে সেখানেই বিরোধিতা করা উচিত। তো সেই অর্থে দাঁড়িয়ে বিজেপিতে আপনার পক্ষে থাকাটা আদৌ কতটা সম্ভব? আপনি কি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন? শুনুন, আমি আবার বলি, আজকের জন্য আমি যেটা একটু আগেও বলেছি, আজকেও একই কথা বলছি। ফেসবুকে যেটা পোস্ট করেছি, নীতিগত দিক থেকে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে বলতে পারেন আমারও কোথাও রিজার্ভেশন আছে এবং সেটাও আমি দলকে অলরেডি জানিয়েছি। এবং কিন্তু তার মানে এই নয় যে আজকে এখানে এসছি বলে কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমি নিতে এসেছি। এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ, এর বাইরে আমি আর একটা
কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাতে রাজীব বন্দ্যোপাধ্যায়, যদিও দুপক্ষই অর্থাৎ কুণাল ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায় দুজনেই একে সৌজন্যমূলক সাক্ষাতের অতিরিক্ত কিছু বলতেই রাজি নন, কিন্তু তবুও ঠিক এই মুহূর্তে সাক্ষাৎকারের এই টাইমিং নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে এবং সে প্রশ্ন জিয়ে থাকলো রাজীব বন্দ্যোপাধ্যায় মুখে যাই বলুন না কেন। এই খবরে আমরা অবশ্যই থাকবো এবং অন্যান্য সমস্ত খবরের আপডেটেও আমরা থাকবো। অনির্বাণের অগ্নিবাণ মানে আপনি খবর কোনোভাবেই মিস করতে পারেন না। আর এরপরেই সোজাসুজি স্বর্ণালী নিয়ে আপনাদের সঙ্গে আসছে সমর্দিতা। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।